সুপ্রিয় দর্শক, বিকেটিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের সাদর শুভেচ্ছা। আমাদের পাঠাগার আজকের আলোচনার বিষয়। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, পাতুলিয়া গণকেন্দ্র পাঠাগার, ভ্যান্ডাবাড়ি, পীরগঞ্জ, রংপুর। এ.কে.এম. সাদিকুর রহমান, গ্রন্থকারী, পীরগঞ্জ মহিলা কলেজ, পীরগঞ্জ, রংপুর। এবং মোহাম্মদ নুরুল নবী মিয়া রাজু, অধ্যক্ষ, ভ্যান্ডাবাড়ি মহিলা কলেজ, পীরগঞ্জ, রংপুর। প্রিয় দর্শক, আমাদের ধন ভাণ্ডার আছে, তদ্রূপ জ্ঞান ভাণ্ডার রয়েছে। ধন ভাণ্ডার অবারিত খোলা থাকে, প্রয়োজনে বন্ধ হয়, কিন্তু জ্ঞান ভাণ্ডার, যেটিকে আমরা লাইব্রেরি কিংবা পাঠাগার বলি, এটি নিয়ে আমাদের অনেক কথা, অনেক আলোচনা আছে, যেটি আমরা আলোচকগণের কাছ থেকে শুনব। তো প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমাদের পাঠাগারগুলো কেমন চলছে। পাঠাগার আমাদের বিদ্যালয় কেন্দ্রিক রয়েছে, বিদ্যালয়ের বাইরে স্বপ্রণোদিত হয়ে অনেক পাঠাগার রয়েছে। একটা সময় পাঠাগারের পাঠ অভ্যাসটা ছিল আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সবাই অবসর সময়ে পাঠাগারে যেত, বই পড়ত, বিভিন্ন উপন্যাস, গল্প, নাটক এগুলো করত। পাঠাগার একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছিল। সেগুলোর অবস্থা এখন কি, সেটিও আমরা জানবো। তো প্রথমে আমি সূচনা একটি আলোচনার জন্য অনুরোধ করব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, পাতুলিয়া গণকেন্দ্র পাঠাগার, ভ্যান্ডাবাড়ি, পীরগঞ্জ, রংপুর। আনোয়ার সাহেব, আপনি তো অনেকদিন থেকে পাঠাগারের সঙ্গে জড়িত। এই পাঠাগার করতে যে আপনার কি কি সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, এবং পাঠাগারটা আপনার কতদিন হলো চলছে, এবং পাঠাগারে আপনার পাঠকের সংখ্যা কেমন, বইয়ের সংখ্যা কেমন, এবং পাঠাগারটাকে আপনি কি দৃষ্টিতে গ্রহণ করেছেন, পাঠাগারটা কেন করলেন? আর তো অন্য 10টা কাজ আপনি করতে পারতেন। আপনি একজন যুবক হিসেবে, একজন সমাজজন ব্যক্তি হিসেবে, আর অনেকেই টাকার সন্ধান করে, অনেকে চাকরির সন্ধান করে, অনেকেই অনেক বড় অন্যান্য কাজ করার চেষ্টা করে। তা আপনি একটি পাঠাগার করার চিন্তা কেমন করে আপনার মাথার মধ্যে আসলো? এটি কেন করে আপনার ইচ্ছা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আলোচক, উপস্থাপক এবং যারা প্রোগ্রামটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি অনেক বেশি এক্সাইটেড আর কি ফিল করছি। যাই হোক, আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে পাঠাগার কেন করা হয়েছে, বা আরো অনেক কিছু করার ছিল। আমি যেটা মনে করি, আমরা যে চিন্তার জায়গা থেকে পাঠাগার প্রতিষ্ঠা করেছি, একাই তো আমি তো একাই করতে পারি। আমাদের গ্রামের যারা তরুণরা ছিল, অন্যরা সবাই মিলে আমরা এটা করি, এবং গ্রামের অন্য যারা সাধারণ মানুষ ছিল তারাও অনেক বেশি সহযোগিতা করেছে। তো এটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা যখন ওই সময় আমরা স্টুডেন্ট, 2015 সালে পাতুলিয়া গণকেন্দ্র পাঠাগার প্রতিষ্ঠা হয়। তো তখন আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের কাছে মনে হতো যে সমাজের প্রতি হয়তো বা মানুষের দায়িত্ব আছে, বিশেষ করে যারা তরুণ, তাদের মনে দায়িত্বটা আরো বেশি। তরুণরা পথ দেখায়, আমরা জানি। সেই জায়গা থেকে গ্রামের ছেলেরা, আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবো, তারা চিন্তা করলাম যে গ্রামে কোনো পাঠাগার করা যায়। এই চিন্তাটা কিন্তু আরো 2-4 বছর আগে, 2015 2-4 বছর আগে। তারপর ধীরে ধীরে চিন্তা করি, কিন্তু হয় না, হয়ে ওঠে না। এরকম করে করতে করতে আমরা একসময় করেই ফেলি। এটা প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে 150 টাকার একটা ভাড়া জায়গা, একটা দোকানের ঘর ছিল, সেখানে সেই দোকানের পুরাতন র্যাক ছিল। তো উনি দোকানটা বাদ দেওয়ার কারণে আমরা সেটা ভাড়া নিয়ে আমাদের বাড়িতে সবার যে পুরাতন বইগুলো ছিল আমাদের বা আমাদের সিনিয়রদের, সেই বইগুলো নিয়ে গিয়ে ওখানে মূলত এইভাবে পাঠাগারটা আমাদের প্রতিষ্ঠা। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো পর্যায়ে আছে, ভালোভাবেই চলছে। আমরা চাঁদা দিয়ে চালাচ্ছি। পরবর্তীতে এটা নিবন্ধন হয়,
তারপর আমাদেরকে জাতীয় গ্রন্থ কেন্দ্র আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতেছে। আমরা গত 2টা অর্থ বছরে তাদের সহায়তা পেয়েছি, বই পেয়েছি, আর্থিক সহায়তা পেয়েছি এবং আমাদের তারা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছে এবং আমরা জানতে পারতেছি যেটা যে খুব কাছাকাছি সময়ে হয়তো তারা আমাদের আরো বিভিন্নভাবে সহযোগিতা করবে। তো প্রতিষ্ঠার সময় আমরা কিন্তু এগুলো কোনো চিন্তা করি না যে আমাদেরকে কে সহযোগিতা করবে না কে করবে না, সরকার করবে না না কে করবে, এগুলো আমরা কখনোই চিন্তা করি না। আমাদের কাছে মনে হয়েছিল যে এরকম একটা করা দরকার, সেই জায়গা থেকে আমরা করেছি। গত 5-6 বছর যাবত আলহামদুলিল্লাহ এটা ভালো চলতেছে। 2017 সালে এটা নিবন্ধন হয়। আর এখানে শ্রদ্ধা স্যার আছেন আমাদের ম্যান্ডেলের মহিলা কলেজের প্রিন্সিপাল স্যার। স্যার আমাদের বেশ কিছু প্রোগ্রামে স্যার নিজেও উপস্থিত ছিলেন। আর আমাদের কার্যক্রম যদি আপনি বলতে বলেন, সেটা হচ্ছে যে পাঠাগার আমাদের প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর এটা একটা কার্যনির্বাহী কমিটি আছে, কমিটি 11 সদস্য কমিটি, তারা এটা পরিচালনা করে। আর এখানে আমাদের অনেক কার্যক্রম, যদি এখনই যদি বলতে বলেন বলবো না, না একটু আমরা ভাষাগত যাবো, আপনার কথা শুনবো। তো এখন আমি একটু মোহাম্মদ নুরুল নবী মিয়া রাজু, অধ্যক্ষ ভ্যান্ডাবাড়ি মহিলা কলেজ, পীরগঞ্জ, রংপুর। আমি স্যারের কাছ থেকে কিছু শুনবো যে স্যারের কলেজে তো লাইব্রেরি আসেনি, যে সমাজসেবক মানুষ এবং সমাজের বিভিন্ন স্তরে এবং বিশেষ করে আমাদের প্রান্তিক পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর যে আসলে লাইব্রেরি যে প্রভাবটা তাদের পড়বে, কি ধরনের আপনি কি দেখছেন যে আপনার কলেজের লাইব্রেরি এবং বেসরকারি পর্যায়ে যে লাইব্রেরিগুলো আছে এদের সমাজের ক্ষেত্রে মানে কি রকম প্রভাবটা পড়ছে আপনি দেখছেন? আর আপনার লাইব্রেরিটা কেমন চলছে? আসসালামু আলাইকুম। নেগেটিভ এন্টারটেইনমেন্ট আজকে যে আলোচনা আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি, সুপ্রিয় দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি আপনি করেছেন যে লাইব্রেরির ভূমিকা আসলে কী দাঁড়াচ্ছে, আসলে 2 ধরনের লাইব্রেরি আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সরকারের প্রণোদনা, সরকার তার অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে ফলপ্রসূ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবার জন্য একটি লাইব্রেরি থাকা আবশ্যক করে দিয়েছে এবং সেখানে একজন লাইব্রেরিয়ান নিযুক্ত আছেন এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে যে বই বিতরণ করবার কথা, স্টুডেন্টদের যে নেবার কথা, এটি আসলে প্রাথমিকভাবে চালু আছে। কিন্তু একটা প্রবণতার কথা যদি আমি বলি, তাহলে নিশ্চিতই এটি আগের দিনে সে প্রবণতা আসলে নেই। যেমন অনেক ক্ষেত্রে হয়তো খুঁজে কাউকে বই দেওয়াটা হয়ে ওঠে না, দেখা যাচ্ছে যে স্টুডেন্ট খুঁজে নিচ্ছে তাকে ঠিকই দেওয়া হয়, সেই সংখ্যাটা কমে আসছে। আসলে এখন এই ডিজিটাল যুগে এসে অনেকেই মোবাইলে যতটা আসক্ত, বই পড়ার প্রতিটা কিন্তু ততটাই তারা মানে দূরে সরে গেছে। এই দিকে আমরা আগ্রহটা দেখি না। আমরা যদি নিজেদের ছাত্র জীবনের কথাটা মনে করি, আমরা কিন্তু পড়াশোনা থাকে। আমার খুব ভালো মনে আছে যে আমি যখন 6-7-এ পড়ি, তখন আমার একটা সিরিজের কথা বলছে, 252 সিরিজের প্রায় 200 বই আমার পড়া হয়েছে। এগুলো গল্পের বই যখন ছোট ক্লাসে পড়ছি, তখন বড় ক্লাসের যে বাংলা বইগুলো ছিল সেখানে গল্প কবিতা যা আছে এগুলো আমরা কিন্তু পড়ার চেষ্টা করছি। কিন্তু এখন এই প্রজন্মের মধ্যে এটা খুবই কম আকারে দেখা যাচ্ছে। আর লাইব্রেরি যেটা প্রতিষ্ঠানের বাইরে, অর্থাৎ ব্যক্তি চলে, যেমন আমাদের আলোচনা আমরা যেটি বললেন যে গ্রাম পর্যায়ে যেটি, আসলে এটা একটা ভিন্নতা এনেছে। মানে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা একটু তারা নিজেরা যেমন সৃষ্টি করছে, নতুন নতুন পাঠক যারা প্রতিষ্ঠানে এসে পড়ছেন, আলোর পথে একটা মশাল দেখা যাচ্ছে যে এই লাইব্রেরিতে কেন্দ্র করে একটি আলোকিত অধ্যায় তৈরি হচ্ছে আমাদের। সেখানেই অনেকটা হয়তো এখন আলো ছড়াচ্ছে। জি জি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমার মনে হয় এটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, অনেকটা বেসরকারি পর্যায়ে সেটি ভালো হচ্ছে। এটি আসলে বেসরকারি পর্যায়ে আরো হওয়া উচিত এবং একটা সময় ছিল কিন্তু এটি। আমি যখন ছোটতে যখন পড়ি তখন তো শরৎচন্দ্রের অনেক বই, সেই দেবদাস, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন দেবদাস আমি কতবার পড়েছি, কতবার কান্দেছি দেবদাস পড়ি, আমার চোখে জল আসছে দেবদাস পড়ি। একটা সময় যখন আমি অনার্স করি, যখন দেবদাস পড়ি, তখন তার কানে ওইভাবে কান্নাকাটি করে নেয়, কিন্তু বুঝতে শিখেছে যখন দেবদাস পড়ি। কিন্তু আমার মনে হয় শরৎচন্দ্রের কথা আমাদের ছেলেমেয়েরা ভুলেই গেছে। আমরা যখন নাটক না সিনেমা থেকে পেয়েছি, আর এখন সিনেমা দেখে সবাই হাসে। তো এবার একটু আমি আসবো একে সাদিকুর রহমান, গ্রন্থাগারিক, পীরগঞ্জ মহিলা কলেজ, পীরগঞ্জ, রংপুর। তো স্যার, আপনি তো সরাসরি বই লেনদেনের সঙ্গে জড়িত, তো আপনি কেমন দেখছেন? আপনার আসলে গ্রন্থটা কি মনে করেন? গ্রন্থকার আসলে কাজ কি, এর উদ্দেশ্যটা কি, এবং সফলকে বানাতে কেমন মনে করছেন আপনি? আমাদের প্রজন্ম, আপনি তো দীর্ঘদিন থেকে এই পেশায় আছেন, কি মনে করছেন? ধন্যবাদ সঞ্চালক ভাইকে।
সেই সঙ্গে বিটিভি যারা দর্শক আছেন, যারা দেখছেন, সকলকে ধন্যবাদ। আসলে লাইব্রেরি সভ্যতার অপদার্থের মানুষের নির্ভরযোগ্য এক সঙ্গী হচ্ছে গ্রন্থাগার। জ্ঞান সৃষ্টি, জ্ঞান সংরক্ষণ এবং এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে জ্ঞানের প্রবাহ নিশ্চিত করেছে এই গ্রন্থাগার। গ্রন্থাগারের ইংরেজি শব্দ লাইব্রেরি এবং ল্যাটিন শব্দ লিবার থেকে এই লাইব্রেরি শব্দটি এসেছে। লাইব্রেরি বিজ্ঞানী রেইস শেয়ার বলেছেন, দি লাইব্রেরি ইজ অ্যান অর্গানাইজেশন, এ সিস্টেম ডিজাইন টু প্রিজার্ভ অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য ইউজ অফ গ্রাফিক রিকর্ডস। গ্রন্থাগার কাজ, আমরা মূলত গ্রন্থাগারকে 4 ভাগে ভাগ, তথ্যবিজ্ঞানীরা করেছেন গ্রন্থাগারকে 4 ভাগে ভাগ করছেন। এটা একাডেমিক গ্রন্থাগার, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, এগুলো একাডেমিক গ্রন্থাগার। বিশেষ গ্রন্থাগার যেখানে গবেষণা করা হয়, গণগ্রন্থাগার যেটা সকল প্রকারের জনগণের যে গ্রন্থাগারে যাওয়া আসা করে, এবং প্রতিটি জাতির একটি ন্যাশনাল লাইব্রেরি আছে, জাতীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগার আমরা যে স্কুল কলেজের যে গ্রন্থাগার ব্যবহার করি বিশ্ববিদ্যালয়ে, সেটি হচ্ছে একাডেমিক গ্রন্থাগার। আর এই একাডেমিক গ্রন্থাগারের উদ্দেশ্যগুলি গ্রন্থাগারকে প্রতিষ্ঠানের শিক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রমের অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য অভ্যাস ও জ্ঞান স্পৃহা গড়ে তোলে। শিক্ষকদের সাহায্য ছাড়াই পাঠ্য সামগ্রী থেকে জ্ঞান আহরণের জন্য শিক্ষার্থীদের সাহায্য করে এবং শিক্ষার্থীদের মাঝে গ্রন্থাগার মানবিকতা, ন্যায়বোধ ও সত্যের প্রতি ভালোবাসা জাগ্রত করে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের তথ্য ও দিক নির্দেশনা প্রদান করে এই পাঠাগার। শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করে এই গ্রন্থাগার। আমরা গ্রন্থাগারগুলো প্রতিষ্ঠানে কিভাবে ফলপ্রসূ প্রয়োগ করা যায়, গ্রন্থাগারগুলোকে কিভাবে আমরা ফলপ্রসূ ব্যবহার উপযোগী করতে পারি, এখানে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সুষ্ঠু পরিকল্পনা যেমন গ্রন্থাগারের প্রতিষ্ঠান প্রধানদের ক্লাস রুটিনের একটি গ্রন্থাগার ব্যবহারের জন্য একটি সময় নির্ধারণ করে দিবে প্রতিটি প্রতিষ্ঠান। যে প্রথম ক্লাস গ্যাপ 6ষ্ঠ শ্রেণী যাবে, দ্বিতীয় ক্লাস 7 যাবে, তৃতীয় ক্লাসে 8 যাবে। এইভাবে তো যা সুষ্ঠু পরিকল্পনা করা যায় গ্রন্থাগারগুলো, তাহলে মনে হয় সঠিক ব্যবহার গ্রন্থাগারের হবে। গ্রন্থাগারের সম্পদ উন্নয়ন, গ্রন্থাগারের সম্পদ যেমন বই সংগ্রহ, আসবাবপত্র, ফ্যান, বিভিন্ন প্রকার সম্পদ আছে গ্রন্থাগারে, এগুলো উন্নয়ন করতে হবে। গ্রন্থাগারের সেবার মান বাড়াতে হবে। সেবার মান পাঠকের চাহিদা অনুযায়ী এখানে বই, পুস্তক, পত্রিকা, বিভিন্ন সাময়িকী এসব রাখতে হবে গ্রন্থাগারে। আপনি একটু আগে বলছিলেন যে লিভারের প্রসঙ্গ তুলছিলেন, যে লিভার এখন লাইব্রেরিটা হচ্ছে লিভারের মতো, প্রতিষ্ঠানের লিভার, অর্থাৎ মানব জীবনের জন্য লিভার, প্রতিষ্ঠান লিভার হচ্ছে লাইব্রেরি, গ্রন্থাগার। আপনি আপনার প্রতিষ্ঠানটাকে লাইব্রেরিটাকে আপনি লিভার মনে করেন, চলছে সচরাচর সেটি? আমার প্রতিষ্ঠানে লাইব্রেরি ইনশাআল্লাহ আমাদের উপজেলার মধ্যে সচল আছে। প্রতিদিন আমার মহিলা কলেজ ছাত্রী 100-200 সব সময় বই পড়ে এবং বই ধার নেয় এবং জমা দেয়। তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতা, তারপরে কবি হায়াত মাহমুদের উপর যে সমস্ত প্রতিযোগিতা হয় থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, আমরা লাইব্রেরি থেকে অর্থাৎ সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আপনারা গ্রহণ করেন। তো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হলো যে ছেলেমেয়েরা পাঠ্যসূচির বাইরে অন্য কোনো বই পড়তে আগ্রহী কেন? ধরুন নাটক, গল্প, উপন্যাস বা যে জীবনীগুলো, জীবন চরিত্রগুলো, ধর্মীয় বই, এগুলো আসলে পড়তে আমরা লাইব্রেরিতে নিঃসন্দেহে আছে।
সব ধরনের বই লাইব্রেরিতে আছে। ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের বইগুলো, মুক্তিযুদ্ধের কেমন করে বলছি, ছেলেমেয়েরা সারাদিন বাড়িতে একঘেয়েমি লাগে বই পড়তে পড়তে, কলেজে অবসর সময়ে এসে তারা একটু মুক্তিযুদ্ধের বই বা বিভিন্ন উপন্যাস, শরৎচন্দ্রের বা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, এই সমস্ত বিভিন্ন তাদের পাঠ্যের যে সহ কার্যক্রম যেটা আছে পাঠ্যর মধ্যে, সেটা তারা সেই উপরের পর্যায়ের বইগুলোর মধ্যে একটু হয়তো ভালোবাসার গল্প আছে, বিভিন্ন ধরনের নিয়োজিত আছে। এই কারণে পাঠ্যসূচির বাইরেও তারা এই জিনিসগুলো বিভিন্ন ধরনের করে। তো এবার একটু আসবো মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, যে আপনি তো বেসরকারি একটি পাঠাগারের সঙ্গে সম্পৃক্ত, এবং কেমন দেখছেন পাঠাগারটা আরো এটাকে প্রোভাইড করার জন্য, এটাকে ডেভেলপ করার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ আবারও। সেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা বলেছি যে আমরা অনেক স্বপ্ন দেখে এটা চেষ্টা করেছি সবাই মিলে, যে আমরা চিন্তা করতাম যে এই প্রতিষ্ঠানে পুরো অঞ্চলে আলোচনা, শুধু পাকুড়িয়ায় না, বেঙ্গালুরু অঞ্চল নিঃসন্দেহে এই অঞ্চল আমাদের পুরো রংপুর অঞ্চল আলোচনা, এটা আমরা মনে করি। এবং আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে পীরগঞ্জে সম্ভবত ব্যক্তিকেন্দ্রিক পাঠাগার সচল আছে, ভালোভাবে চলছে, সেটা সম্ভবত পাকুড়িয়া গণতন্ত্র পাঠাগার। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বলেছেন সেটা সংকটগুলো তো অনুভব করছেন, উত্তরণের আসলে পথগুলো, উত্তরণের পথ বলতে আলহামদুলিল্লাহ আমাদের ভালোভাবে চলছে, আরো হয়তো ভালোভাবে আমাদের চালাতে হবে। সেজন্য তো সংকট আছেই কিছু, যেমন আমরা ভাড়া একটা রুমে কিন্তু এখন আমাদের কার্যক্রম চলছে একটা ভাড়া রুমে, আর আমরা চাঁদা দিয়ে পাঠাগারটা চালাচ্ছি। আর সমাজের কিছু মানুষ আছে যারা হয়তো আমাদেরকে মোটামুটি একটু হেল্প করে আছে, এরকম মানুষ আছে। হ্যাঁ, যেমন আমাদের সদস্য ভাগ হচ্ছে 3 পর্যায়ের সদস্য: দাতা সদস্য, আজীবন সদস্য, দাতা সদস্য, সাধারণ সদস্য। আজীবন সদস্য হচ্ছে কি 5,000 টাকা যদি আমাদের পাঠাগারে অনুদান দেয় তাকে আমরা আজীবন সদস্য করি, আর 3,000 টাকা যদি ন্যূনতম কেউ দেয় তাকে আমরা দাতার সদস্য হিসেবে করি। আর যারা আমরা চাঁদা দিয়ে চালাই 20 টাকা করে মাসিক চাঁদা, এভাবে আমাদের চলছে। আর যেমন যেটা বললাম যে ভাড়ায় একটা করতেছি, তারপর বিদ্যুতের বিল, সবটা একটা মোটামুটি খরচ আছে, এই খরচটা আমরা এইভাবে চালাচ্ছি। আর যেটা বললো যে আলোটা কিভাবে ছড়াচ্ছে, আমার কাছে মনে হয় যেমন আমি দেখি গ্রামের একটা কৃষক ও জমি বাড়ি থেকে ধান চাষ করে আসতেছে, এসে দেখি যে পাঠাগার রাস্তার ধারে যেহেতু পাঠাগারটা, বাইরে আমাদের স্ট্যান্ডে জাতীয় দুটো পত্রিকা রাখা, এসব পত্রিকার ওই একটু এয়ার দেখে সে চলে যাচ্ছে বাসায়, তার গায়ে কিন্তু কাদা, সে কিন্তু পত্রিকা একটু পাতা গুলিয়ে কিন্তু সে বাসায় যাচ্ছে। আবার বাজার থেকে রাত্রে কেউ আসতেছে, এসে বাইরে আলো আছে, স্ট্যান্ডে পত্রিকা আছে, সে পত্রিকা কিন্তু দেখতেছে, শিরোনাম দেখতেছে গ্রামের, যেটা হয়তো গ্রামে কখনো হয়তো এরকম আমরা আগে দেখিনি। তারপর ইসলামিক বই আমরা রেখেছি, এটা কিন্তু ভালো দিক। হয়তো সবাই আমাদের কাছ থেকে বই নিয়ে যাচ্ছে না, গ্রামের সবাই হয়তো প্রতিদিন বই পড়তেছে না, স্টুডেন্টরা হয়তো বই পড়তেছে, কিন্তু পত্রিকাটা মোটামুটি সবাই দেখতেছে। আপনাদের যে মানে পাঠ্যসূচির বইগুলো তো ওদের কম আছে, যেমন 6, 7, 8 না, আমাদের সব বই আছে, কলেজের বই এরকম আছে, আমাদের সব বই আছে। আমাদের কার্যক্রমের অন্যতম এটা হচ্ছে, সেটা হচ্ছে গ্রামের গরিব, আমাদের উত্তরাঞ্চলে বেশিরভাগ গরিব মানুষ, গ্রামের গরিব যারা বাচ্চারা, যারা স্টুডেন্ট, বিশেষ করে স্কুলে পড়াশোনা করে, তাদের আমরা বিনামূল্যে একদম প্রাইভেট আকারে পড়াই, আর কি প্রতিদিন 2-3টে ব্যাচ করে পড়াই, বিনামূল্যে পড়াই। তো সেক্ষেত্রে আমাদের পাঠ্যসূচির বইগুলো সবকিছু আছে। এর বাইরে কি আপনার বিভিন্ন উপন্যাস, এর বাইরে বিভিন্ন উপন্যাস, গল্প, আত্মজীবনী, রাজনীতির বই সবকিছু আমরা রাখার চেষ্টা করছি। এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র তারা কিন্তু আমাদের অনেকগুলো বই দিয়েছে, আমরা তো আছি, তারা বই দিয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের কার্যক্রম দেখে তারাও বই পাঠিয়েছে, যেটা আমরা প্রথমে জানতাম না। এরকম সহযোগিতা কিন্তু আসতেছে, এবং বইয়ের পর্যাপ্ত আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, এটা হয়তো আরো বাড়বে, আরো এটা চলতেই থাকবে, এভাবে আমাদের চলতেছে। আমরা শুধু কিন্তু পাঠাগারের পড়াশোনা বা বই পড়া এটার মধ্যেই শুধু কার্যক্রম নাই, সামাজিক সংগঠন যে সমাজের জন্য কিছু করা, কিন্তু সেটা করি। যেমন গত করোনাকালীন সময় প্রথম যখন বাংলাদেশে করোনা হানা দেয়, এই সময়টা আমরা খুব সচেতন ছিলাম, সচেতনভাবে, যেহেতু গ্রামের মানুষ আমরা বেশিরভাগ, আমরা সচেতনতা আমাদের অভাব, আমরা হাত ধোয়া এই জিনিসগুলো খুব বেশি জানতাম না। তো আমরা পাঠাগারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করি, আমরা মানুষের বাড়ি বাড়ি সাবান নিয়ে, একটা 10 টাকার সাবান নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছি, তাদের বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে মাস্ক দেওয়ার চেষ্টা করছি, এইভাবে সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে হবে।
এবং আমরা করোনাকালীন সময়ে আমরা পাঠাগারের উদ্যোগে আমরা দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিয়েছি। সেটা একদিন না, 2 দিন না, পুরো সময়টা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের সেখানে সে সময় আমাদের সহযোগিতা করেছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারা আমাদের প্রায় 200 মানুষকে তারা সহায়তা করেছিল, খাদ্য সহায়তা দিয়েছিল। তারপর ওই সময় রমজান আসলো, আবার আমরা গ্রামের যারা দরিদ্র মানুষ, যারা রোজা রাখতে কষ্ট হয়, আমরা পুরো রমজানে তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করেছি। 80 জন মানুষকে পুরো রমজানে ইফতারি থেকে শুরু করে সমস্ত খাবার দেওয়ার চেষ্টা করেছি। এগুলো কিন্তু আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আমাদের একটা ছোট্ট নদী আছে আমাদের গ্রামের পাশে, আমরা সেখানে পাঠাগার উদ্যোগে আমরা সেখানে বৃক্ষরোপণ করছি, গাছ মোটামুটি বড় হচ্ছে। এরকম কার্যক্রম আমাদের চলছে, আমরা থেমে নেই। তবে হয়তো এটাকে আরো প্রচার বা আরো মানুষ, মানে আপনাদের একটি স্থায়ী জায়গা হলে, স্থায়ী ভবন হলে এটাকে আরো একটু ভালো হবে। এটি সরকারের কাছে আপনাদের একটি সুদৃষ্টি কামনা বা সমাজের বিত্তবানদের কাছে একটি হয়তো কামনা আছে যে আপনাদের একটা নিজস্ব ভূমি হোক, কিছু জায়গা হোক পাঠাগারের জন্য। এরকম তো আপনাদের চিন্তা ভাবনা আছে যে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের তো একটা দায় আছে, যখন একটি ভালো কাজ হয়, আলোকিত কাজ হয়, সেখানে রাষ্ট্রের তো সহায়তা অবশ্যই একটি কামনা থাকে। সেদিক থেকে আপনি কি রাষ্ট্রের কাছে আপনাদের চাওয়া আছে যে আপনাদের একটি ভূমির জন্য, এখনো জমির জন্য যে নিজস্ব ভবন একটি হবে, এরকম একটি চিন্তা ভাবনা চিন্তা চেতনা কি আছে? চাওয়া অবশ্যই, কেন থাকবে না? নাগরিক হিসেবে আমাদের তো রাষ্ট্রের কাছে রাষ্ট্রের কাছে চাওয়া চাওয়া। উচিত। এবং রাষ্ট্রের কিন্তু এগুলো দায়িত্ব, জি, আমাদেরকে খুঁজে বের করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এবং কে কি করতেছে, কতটা ভালোভাবে চালানো, যেটা রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি একটা প্রতিষ্ঠানের মতো, স্কুল কলেজের মতো, যারা নিঃস্বার্থভাবে কাজ করতেছে এবং আমাদের কার্যক্রম তাদের দেখা উচিত। এবং সংশ্লিষ্ট অনেক দপ্তর আছে, এবং এর আগে আমি বলেছি যে নিবন্ধিত প্রতিষ্ঠান, জাতীয় গ্রন্থ কেন্দ্র আমাদের সহযোগিতা করতেছে, কিন্তু আরো অনেক প্রতিষ্ঠান আছে। তাদের উচিত আমাদের এই কার্যক্রমগুলো দেখা, এবং শুধু পাকুড়িয়া গণকেন্দ্র পাঠাগার না, পুরো আমাদের পীরগঞ্জে বা আমাদের রংপুরে, বাংলাদেশে অন্তত প্রতিটা গ্রামে একটা করে পাঠাগার থাকা দরকার। এবং এটার জন্য দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, বিশেষ করে এমপি আছেন, চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, এবং সরকারি যারা অফিসাররা আছেন, কর্মরত বিভিন্ন দপ্তরে যারা আছেন, এদের কিন্তু দায়িত্ব যে এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আরো করা যায়, প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখা যায়, কিভাবে ভালোভাবে চালা যায়। অবশ্যই রাষ্ট্রের কাছে আমরা প্রত্যাশা করব, সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রত্যাশা করব যে আমাদের একটা এইরকম এই প্রতিষ্ঠানটা যাতে আরো বড় হয়, এই আলো যেন পুরো সব জায়গায় ছড়িয়ে পড়ে, এই যেন তার ভূমিকা। আমরাও সেটি কামনা করি। তো ধন্যবাদ আপনাকে। এবার আমি আসবো মোহাম্মদ নুরুল নবী মিয়া রাজু, অধ্যক্ষ ঘাটাবাড়ি মহিলা কলেজ। স্যার, যে আপনার প্রতিষ্ঠানে যে লাইব্রেরিটা আছে, গ্রন্থাগারটা আছে, এটা ডেভেলপ করলে ছেলেমেয়েদের পাঠ্যসূচি, পাঠ্য বইয়ের বাইরে যদি আমরা পাঠ অভ্যাস গড়ে তুলি, তাহলে নিঃসন্দেহে ছেলেমেয়েদের একটি ভালো দিক হবে। যেমন আপনার ছেলেমেয়েদের একটি, আমরা সমকালীন যে সম্পর্কটায় ভুগতেছি, সেটি হচ্ছে একটি সাম্প্রদায়িক বিষবাষ্পতা। একটা আমাদের প্রতিনিয়ত পত্রিকার পাতা করলে বা টেলিভিশন ওপেন করলে আমরা দেখতে পাই যে নানান সম্পদ আমরা আমাদের সামনে চলে আসছে। তা আমরা যেন অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার জন্য একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, বিনির্মাণ করতে পারি। তো এটি লাইব্রেরি কেন্দ্রিক সহযোগিতা, লাইব্রেরি থেকে যে ফোকাসটা হয়, এদিক থেকে আপনার আসলে এটা কেমন মতামতটা কি হচ্ছে? হ্যাঁ, এটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু একটি। আর লাইব্রেরিগুলোকে আসলে যদি আমি আমাদের একাডেমিক লাইব্রেরির কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরিগুলোকে আমরা যদি সচল করি, ভালো সচল বলতে ফলপ্রসূ করতে চাই, ফলপ্রসূ করতে, তাহলে আমার মনে হয় যেটি আরো আধুনিকায়ন দরকার এখন। অর্থাৎ সেই আগের চেতনা যে আমার সেলফে কিছু বই রাখা থাকে, সেখান থেকে স্টুডেন্ট নিয়ে পড়বে, এই মানসিকতা যদি চেঞ্জ হয়েছে, প্রজন্ম এখন অনেক এগিয়ে গেছে, তো তাদের সাথে তাল মিলিয়ে আমাদের লাইব্রেরির আধুনিকায়ন দরকার। কারণ আমাদের লাইব্রেরিগুলো স্মার্ট হতে পারে, একটা স্মার্ট মনিটর থাকবে, সেখানে এখন অনলাইনে প্রচুর বই পাওয়া যায়, তাহলে সহজেই তারা যারা ক্লিক করলে একটা বই পড়তে পারে, একটা পেজে চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে তারা বই সার্চ করতে পারে। এরকম যদি একটা অবস্থা দিকে আমরা নিয়ে যেতে পারতাম লাইব্রেরিগুলোকে, তাহলে আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যারা পড়াশোনা করতে চায় তারা আরও বেশি এটাকে ইউজ করতে পারবে, এবং সেখান থেকে তারা কিন্তু ভালো একটা রেজাল্ট আনতে পারবে। তো একেএম সাদিকুর রহমান, আপনার কেমন মনে হয় যে লাইব্রেরিটাতে আপনার যে চলছে, এটাতে আর কি যোগ করলে লাইব্রেরিটা আপনার আরো ভালো ফলপ্রসূ হবে, আপনার মেয়েরা, ছাত্রীরা উপকৃত হবে? ধন্যবাদ। লাইব্রেরিতে তথ্য প্রযুক্তির যদি আমরা ব্যবহার ঘটাতে পারি, তাহলে স্টুডেন্ট বর্তমান তথ্য প্রযুক্তি, মোবাইল, ইন্টারনেট বেশি ঘাটাঘাটি করে,
আমরা যদি লাইব্রেরি কেন্দ্রিকে যদি এই সেবাটা দিতে পারি স্টুডেন্টদের, তাহলে আমার মনে হয় লাইব্রেরির ব্যবহার স্টুডেন্ট আরো বেশি করে লাইব্রেরির ব্যবহার করবে এবং প্রতিষ্ঠানেরও একটা সুনাম চারিপাশে ছড়িয়ে পড়বে এবং ছাত্রছাত্রীরাও লাইব্রেরির মুখী হবে। ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা খুব সংক্ষেপে এক লাইনে যদি আমরা শুনতে চাই আমাদের আলোচকবৃন্দের কাছে, যে আসলে আমাদের এই জ্ঞান বিকাশ কেন্দ্র, আমাদের লাইব্রেরিয়ান সাহেব বললেন যে লিভার, এটি সচল করলে মানুষ যেমন সচল হয়, আমাদের লাইব্রেরি সচল করলে সমাজও সেরকম সচল হবে, আলোকিত মানুষ গড়ে উঠবে। তো মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ এক লাইনে বলেন যে আপনাদের এই আলোকিত লাইব্রেরি করার, আলোকিত মানুষ তৈরি করার জন্য মানে আর কি পদক্ষেপ লাইব্রেরির জন্য প্রয়োজন, কি আর কি রকম করা যেতে পারে? স্যার যেটা বললেন যে আধুনিকায়ন, সেটা অবশ্য করতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে, এবং সবচেয়ে যেটা বড় কথা যে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব আছে। এই দায়িত্বটা যদি আমরা চিন্তা করি সবাই, আমার কাছে মনে হয় এরকম প্রতিটা গ্রামে পাঠাগার তৈরি হবে, পাঠক তৈরি হবে, আমরা নিজেরা আলোকিত হব, আশপাশের মানুষ আলোকিত হবে, আমাদের পুরো দেশ আলোকিত হবে। ধন্যবাদ স্যার। আপনি যদি এক লাইনে বলেন এক লাইনে- আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের লাইব্রেরি কেমন চান? আমাদের লাইব্রেরি, আমি তো ডিজিটাল লাইব্রেরি চাই। সঙ্গে আমি আরেকটি জিনিস একটু অ্যাড করবো এখানে। জি। সেটা হচ্ছে যে উদ্বুদ্ধকরণের প্রশ্নটা যখন আসছে, যে আমরা উদ্বুদ্ধকরণ করতেছি কিন্তু কিভাবে? জি। আমার মনে হয় লাইব্রেরিগুলোকে আমরা একটা পর্যায়ে হিসেবে সাথে একটা রুটিনে নিয়ে যেতে পারি। আমার মনে হয় যেমন আনোয়ারের একটা গ্রামে লাইব্রেরি আছে, আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরি আছে। গ্রামে সেই লাইব্রেরিটা আরো বেশি ফলপ্রসূ হবে যদি বিষয়ভিত্তিক সেখানে কোনো বই পাঠের ব্যবস্থা থাকতো। কোনো একজন পাঠক পড়বেন, অন্যরা হয়তো শুনবেন, সেখানে যারা বই পড়তে পারে না তারাও কিন্তু অংশ নিতে পারবে। আইন বিষয় হতে পারে, ধর্ম বিষয় হতে পারে, কৃষি বিষয় হতে পারে। এরকম সাপ্তাহিক রুটিনে যদি হয় যে আজকে কৃষি বিষয়ে আলোচনা হবে, তাহলে অনেক মানুষ এসে বসে সেটা শুনতে পারে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানেও এটি করা সম্ভব যে তাদের যেমন সায়েন্সের একজন স্টুডেন্ট হয়তো আর্টসের বইগুলো পড়ে না, তারা সাহিত্যের দিকে কম নজর দিতে পারে, তাদের পড়ার চাপ থাকে অনেক বেশি, কিন্তু সে আগ্রহ করে তাদের বই খুলে দেখছেন। এটা একটা পড়ার ব্যবস্থা, যেটা গল্প যেমন শুনতে কেউ ভালোবাসে, সেরকম একটা আসরের ব্যবস্থা থাকলে এটা অনেক ফলপ্রসূ হবে। স্যার ধন্যবাদ। তো আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আমাদের পাঠাগার সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আগামী দিনে আরো সুন্দর সুন্দর আলোচনা নিয়ে, সমাজের বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা নিয়ে অসঙ্গতিগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।